আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা এসেছি বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধে। তো এখানে কিভাবে আসতে হয় সমস্ত বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরবো এই ভিডিওতে। কি কি আছে সব কিছু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন, তাই সঙ্গেই থাকুন। আমাদের এই পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো দর্শক, বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধের পথে আমরা হাঁটছি। তো এটি হচ্ছে সাভারের নবীনগরের পাশে অবস্থিত। নবীনগরে বাস স্ট্যান্ডে নামলে যে কাউকে জিজ্ঞাসা করলে জাতীয় স্মৃতিসৌধ কোথায় আছে দেখিয়ে দিব, অথবা আপনার গুগল ম্যাপে সার্চ করলে পুরো ডিরেকশন কিন্তু পেয়ে যাবেন। তো আমরা এখন মেন রাস্তা দিয়ে হাঁটছি। তো এখন দেখা যাচ্ছে যে আমরা প্রথম গেট দিয়ে আসছি। তো প্রথম গেটটা সবসময় বন্ধ থাকে, দ্বিতীয় আরেকটি গেট আছে এই জাতীয় স্মৃতিসৌধে প্রবেশের। তো ওই গেটটা আসলে খোলা থাকে। তো এখন আমরা প্রবেশ করছি। তো দর্শক, আজকে 15ই আগস্ট, জাতীয় শোক দিবস। তো ছুটির দিন হওয়াতে এখানে অনেক মানুষের আনাগোনা হয়। তো সেজন্য আমরা সকাল সকাল চলে এসেছি, কারণ সকাল বা দুপুরের আগ পর্যন্ত ছুটির দিনগুলোতে এখানে ভিড় কম থাকে। অন্যথায় দুপুরের পরে আসলে চারপাশে অসংখ্য মানুষ এখানে চলে আসে। তো অনেক ভিড় হয়ে থাকে, তখন আসলে ঘুরে এতটা ভালো লাগে না। তো এখন আমরা জাতীয় স্মৃতিসৌধের ভিতরে ঢুকছি। তো অনেকদিন পর আসাতে আসলে খোলামেলা একটা পরিবেশ, খুবই সুন্দর এই জায়গাটি। তো এখানে আসলে মনটা ভালো হয়ে যায়, চারপাশে প্রাকৃতিক একটা পরিবেশ বিরাজ করে এখানে। ভাই, নবীনগর অনেকদিন পর আসছেন স্মৃতিসৌধে, কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। প্রায় 3 মাস পরে আসলাম। 3 মাস? আমি তো অনেকদিন পর আসলাম। আলমগীর, তোমার কি অনুভূতি? কতদিন পর আসছো? আমি আজ থেকে 6 মাস পরে আসলাম এখানে। আজ থেকে 6 মাস পরে আসছো? দর্শক, জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা। এটি সাভারে অবস্থিত। এর নকশা প্রণয়ন করেছেন স্থপতি সৈয়দ মইনুল হোসেন। এখানে মুক্তিযুদ্ধে নিহতদের 10টি গণকবর রয়েছে। বিদেশি রাষ্ট্রনায়কগণ সরকারিভাবে বাংলাদেশ সফর আগমন করলে এই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে। 1972 খ্রিস্টাব্দে 16ই ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ঢাকা শহর থেকে 25 কিলোমিটার দূরে ঢাকা আরিচা মহাসড়কের পাশে নবীনগরে এই স্মৃতিসৌধের স্থাপন করেন। 1978 খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতিসৌধটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন এবং নকশা আহ্বান করা হয়। 1978 এর জুন মাসে প্রাপ্ত 57টি নকশার মধ্যে সৈয়দ মইনুল হোসেনের প্রণীত নকশাটি গৃহীত হয়। 1979 খ্রিস্টাব্দে মূল স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু হয় এবং 1982 খ্রিস্টাব্দে বিজয় দিবসের অল্প পূর্বে সমাপ্ত হয়। 2002 খ্রিস্টাব্দে গৃহীত অল্প প্রকল্প অনুযায়ী এখানে একটি অগ্নিশিখা এবং একটি গ্রন্থাগার স্থাপনের পরিকল্পনা আছে। তো দর্শক, আপনারা যদি কেউ এখানে আসেন, অবশ্যই আশেপাশের সাইনবোর্ডে কি লেখা আছে সেগুলো ফলো করে তারপরে একটা জায়গায় বসবেন বা উঠবেন, কারণ আপনার চারপাশে কিন্তু অনেক গণকবর আছে এই স্মৃতিসৌধের ভিতরে। তো এই বিষয়টা মাথায় রাখবেন, অনেকে আসলে বুঝতে পারে না। এছাড়া দর্শক, এখানে 16ই ডিসেম্বর বা আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক যে দিবসগুলো রয়েছে সেই দিবসগুলোতে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে আসে, ফুল দিয়ে শ্রদ্ধা জানায় শহীদদের প্রতি। তো এই স্থানটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা তাৎপর্য ধারণ করে। তো সারা পৃথিবীতে কিন্তু আমাদের এই জাতীয় স্মৃতিসৌধ এটি কিন্তু জাতিসংঘের মাধ্যমে আর কি স্বীকৃতপ্রাপ্ত, এবং অনেক দেশে কিন্তু আমাদের এই জাতিসংঘ নিয়ে লেখাপড়া আছে। তো অনেক দেশ থেকে আপনার প্র্যাকটিক্যাল ক্লাস করার জন্য কিন্তু এখানে আসে। 2014তে একবার আমরা কয়েকজন বন্ধু মিলে গিয়েছিলাম। তো সেখানে দেখেছিলাম ব্রিটিশ কিছু নাগরিক এসেছিল তাদের প্র্যাকটিক্যাল কিছু ক্লাসের কার্যক্রমগুলো এখানে করার জন্য। তারা আসলে নিজে চোখে দেখে তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা সম্পন্ন করতে চেয়েছিল। তো এরকম আমরা অনেকেই দেখি, আবার অনেক স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ কিন্তু এখানে আসে পিকনিক করার জন্য।
তো সারা দেশ থেকে কিন্তু আমাদের এই জাতীয় স্মৃতিসৌধে মানুষ আসে। তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং অনেক সুন্দর করে সাজানো গোছানো এই জায়গাটি। তাই এখানে কেউ আসলে অবশ্যই এর পবিত্রতা রক্ষা করবেন। একটা গাছ যেগুলো আপনার বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিগণ এসে লাগায় গেছে। তো এই গাছটা হচ্ছে পাইনাস ক্যারিবিয়া, তুরস্কের মহামান্য রাষ্ট্রপতি মিস্টার কেনান ইবারান কর্তৃক রোপিত। তো এইটা হচ্ছে 1982 সালে এই গাছটা লাগায় থেকে গেছিলো তুরস্কের রাষ্ট্রপতি এসে, ওই সময় তৎকালীন যিনি রাষ্ট্রপতি ছিলেন। তো এরকম আসলে অসংখ্য যে এই বাগানে যতগুলো গাছ দেখতে পাচ্ছি আমরা, প্রতিটা গাছই বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিগণ এসে লাগায় থেকে গেছে। তো এই যে এটা হচ্ছে হরিতকি গাছ, কুয়েত রাষ্ট্রের মহামান্য আমির শেখ সাবাহ আল আহমদ আল জাবের আল সাবাহ কর্তৃক রোপিত 2006 সালে এই গাছটা কুয়েতের মহামান্য আমির সাহেব লাগায় গেছেন, হরিতকি গাছ। তো দেখতে পাচ্ছেন এখানে আসলে যতগুলো সাইনবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিটা সাইনবোর্ডেই আমাদের বহির্বিশ্বের অনেক গণ্যমান্য ব্যক্তি এই গাছগুলো লাগায় গেছিলো। এক একজন এক একটা গাছ লাগাইছিল এখানে এসে, আমাদের ভাষা শহীদ বা মুক্তিযুদ্ধের শহীদ যারা, তাদের প্রতি শ্রদ্ধা রেখে তারা এই গাছগুলো লাগাই দিয়ে গেছিলো। তো এরকম আরও অনেক গাছ আছে, প্রতিটা গাছের পাশে আপনারা এরকম সাইনবোর্ড দেখতে পারবেন এখানে আসলে। দেখতে কি মনে হয় যে আসলে কতদিন আগে? আমার তো মনে হয় এখানে যা লেখা আছে তাই, কিন্তু গাছ দেখলে মনে হয় না, হতেও পারে। আমি তো এখানে প্রথম 2007-এ আসছিলাম, 7 কি 8-এ, তখনও এরকমই দেখছি। তো আমাদের বাসা যেহেতু কাছে, আমরা প্রায় সময় এখানে চলে আসি। এই গাছগুলো দেখে তোমার কি অনুভূতি? আসলে বিভিন্ন দেশের বড় বড় গণ্যমান্য ব্যক্তিরা এখানে সেই গাছগুলো লাগাই থয়ে গেছে। তো তোমার আসলে কেমন লাগতেছে বিষয়টা? অনেক ভালো লাগতেছে। গর্বের বিষয়, এটা তো একটা গর্বের বিষয়, কারণ অন্য দেশের লোক এসে আমাদের দেশে গাছ লাগায় রাখছে। তো দর্শক, এখন আমরা যে জায়গাটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে জাতীয় স্মৃতিসৌধের হেলিপ্যাড। অর্থাৎ বড় বড় যে গণ্যমান্য ব্যক্তি বা আমাদের দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যারা আসেন, তারা সম্ভবত এই হেলিপ্যাডে নামেন। তো এখান থেকে যারা হেলিকপ্টার নিয়ে আসেন তারা এখানে নেমে তারপরে এর ভিতরে তাদের উদ্দেশ্য সফল করেন এখানে। তো এই জাতীয় স্মৃতিসৌধের প্রায় পুরোটাই এই সুন্দর একটি লেক দিয়ে এর সৌন্দর্যটা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এক মাথা থেকে শুরু করে আরেক মাথা পর্যন্ত এরকম ঘোরানো পেঁচানো এই লেকগুলা আসলে অপরূপ সুন্দর। এই জায়গাটার সৌন্দর্য অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। অনেকে এখানে ফটোশ্যুট করতে চলে আসে, তো আমরাও ফাঁক ফোকরে অনেক ফটোশ্যুট করেছি। এর ভিতরে আপনি আনঅফিসিয়ালি অনেক দোকান পাবেন, অর্থাৎ ভ্রাম্যমান কিছু দোকান রয়েছে, যদিও আসলে এখানকার কর্তৃপক্ষ তাদেরকে অনুমোদন দেয় না, তাও এখানে অনেক কিছুই পাওয়া যায় খাবারের জন্য, বাদাম, আইসক্রিম, পানি। তো আসলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা দরকার যে এখানে অনেক পর্যটক যেহেতু আসে, তো অনেকে ক্লান্ত হয়ে যায় রোদের ভিতরে ঘোরাঘুরি করে। তো এখানে যারা আইসক্রিম, বাদাম সহ অন্যান্য সামান্য কিছু দ্রব্য এখানে বিক্রি করে, তো আসলে তাদের মনে হয় না যে তাদেরকে বাধা দেওয়া এখানে উচিত, কারণ তাদের একটা রুজি রোজগার এখানে হচ্ছে, যেহেতু এরকম আন্তর্জাতিক পর্যায়ের একটা জায়গা। তো এখানে অনেক মানুষ আসে, সারা দেশ থেকে মানুষ আসে। তো তাদের কথা ভেবে অন্তত এই দোকানদারদেরকে একটা শৃঙ্খলার ভিতরে এনে তাদের সেই দোকানগুলো চালানোর অনুমতি দেওয়া উচিত বলে আমি মনে করি। তা আপনাদের কি মনে হয় সেটা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। তো আমরা এখন পুরো জাতীয় স্মৃতিসৌধটা চক্কর দিচ্ছি। তো আসলে আপনাদেরকে যেটা বলতেছিলাম যে অজ্ঞাতনামা শহীদদের কিছু কবর আছে, যেমন এই দেখেন, এই যে 1 2 3 4 5, ওই পাশে প্রায় অনেকগুলো অজ্ঞাতনামা শহীদদের কবর। এগুলো সব অজ্ঞাতনামা শহীদদের কবর। এই যে বাবুটা উঠে যাচ্ছে, এগুলো সব কবরস্থান। দেখেন এখানে দেওয়া আছে এই যে অজ্ঞাতনামা শহীদদের কবর। তো আসলে অনেকে জানে না, যার কারণে এখানে উঠে ছবি তুলে। কিন্তু একটু যদি সাইনবোর্ডগুলো একটু পাশে যেরকম গাছ লাগানোর এগুলাই দিছে, এখানে যদি ওইভাবে দিত অনেক মানুষ আসলে জানতে পারতো। তো এখানে কিন্তু অনেক কবর। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর।
দর্শক, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে জাতীয় স্মৃতিসৌধ সম্পর্কে একটি বিস্তারিত তথ্য দেওয়ার। তা আপনারা যদি এখানে আসেন তো খাবার নিয়ে কোনো চিন্তা করবেন না, কারণ জাতীয় স্মৃতিসৌধের পাশেই এখানে অনেক হোটেল রেস্তোরাঁ রয়েছে। যেহেতু সারা বাংলাদেশ থেকে এখানে পর্যটকরা আসে আমাদের জাতীয় স্মৃতিসৌধ এবং ভাষা সৈনিকদের গণকবর দেখতে, তো তাদের খাবারের অনেক আয়োজন এখানে কিন্তু আছে। তবে অবশ্যই আপনারা যখন এখানে খাবার খেতে বসবেন, হোটেলে প্রতিটা আইটেমের দাম দর ভালোভাবে জিজ্ঞেস করে তারপরে এখানে খেতে বসবেন, তা না হলে প্রতারিত হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এই ছিল আমাদের জাতীয় স্মৃতিসৌধ সম্পর্কে একটি এপিসোড। আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা চাইলে আমাদের ভিডিওটি শেয়ার করতে পারেন, তাহলে আমাদের অনেক উপকার হয়। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।